শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভার ধারণাটি বহু পুরনো হলেও বাংলাদেশের রাজনীতিতে বিষয়টি নতুন করে আলোচিত হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে ছায়া মন্ত্রিসভার ভাবনাটি উদ্ভব ঘটেছিল। সরকারের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সরকারি মন্ত্রিসভার বিপরীতে বিরোধী দলের সদস্যরা যখন একটি বেসরকারি মন্ত্রিপরিষদ গড়ে তোলে, তখন সেই কাঠামোকে বলা হয় ছায়া মন্ত্রিসভা। সরকারের যেমন শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী থাকে, বিরোধী দলও ঠিক তেমন পদে নিজেদের নেতা নির্ধারণ করে রাখে। তবে তারা প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে না, বরং সরকারের প্রতিটি সিদ্ধান্ত পর্যবেক্ষণ, গঠনমূলক বিশ্লেষণ ও যৌক্তিক সমালোচনা করে। ছায়া মন্ত্রিসভার কিভাবে উৎপত্তি হয়েছিল এবং এই ব্যবস্থা কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পার্লামেন্টে সরকারি দলের সদস্যদের সঙ্গে বিরোধী দলের সদস্যদের শুধু বিতর্ক করাই যথেষ্ট নয়, বরং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি দায়িত্বপ্রাপ্তদের মতো বিরোধী দলের সদস্যদেরও কিছু বাড়তি দায়িত্ব পালন করা দরকার। সেই ধারণা থেকেই 1830-এর দশকে ব্রিটিশ রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা গড়ে ওঠে। 1836 সালে স্যার রবার্ট পিল তার অনুসারীদের নিয়ে সরকারের বিপরীতে একটি সুসংগঠিত বিরোধী কাঠামো দাঁড় করান, যা পরবর্তীতে শ্যাডো ক্যাবিনেট ধারণার ভিত্তি তৈরি করে। তবে শ্যাডো ক্যাবিনেট শব্দটির ব্যবহার শুরু হয় 1880-র দশকে। 1922 সালে যুক্তরাজ্যের লেবার পার্টি প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার পর এই কাঠামো আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1951 সালে লেবার নেতা হিউ গেটস্কেল আধুনিক ধাঁচের পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা গঠন করেন। তখন থেকে প্রতিটি সরকারি দপ্তরের জন্য নির্দিষ্ট ছায়ামন্ত্রী নিয়োগ করা হতো। বর্তমানে যুক্তরাজ্য ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ওয়েস্টমিনিস্টার পদ্ধতির দেশগুলোতে এই ধারাটি সুপ্রতিষ্ঠিত। যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভাকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। সেখানে প্রধান বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে হিজ ম্যাজেস্টিজ লয়াল অপোজিশন বলা হয়, অর্থাৎ তারা সরকারের বিরোধিতা করলেও রাষ্ট্র ও সংবিধানের প্রতি অনুগত। আর সে কারণেই মূলত বিরোধী দলীয় নেতাকে সরকারিভাবে বেতন ভাতা ও সুযোগ সুবিধাও প্রদান করা হয়। ছায়া মন্ত্রিপরিষদের প্রতিটি সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সে কারণে সরকারকে সবসময় প্রস্তুত ও সতর্ক থাকতে হয়, কারণ সরকার জানে তাদের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরা হবে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা চালু করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে বর্তমান বিরোধী দল 11 দলীয় জোট বাংলাদেশের রাজনীতিতে ছায়া মন্ত্রিসভার ধারণাটি নতুন করে চালু করতে যাচ্ছে। এটি মূলত বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার একটি আগাম প্রস্তুতি। বিরোধী দল তাদের অভিজ্ঞ এবং সিনিয়র সদস্যদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করে, যাতে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে দ্রুত দায়িত্ব বুঝে নিতে পারে। মনে করুন, জামাতে ইসলামী এবং এনসিপির কারো সরকার চালানোর অভিজ্ঞতা নেই, কিন্তু ছায়া মন্ত্রিপরিষদ গঠন করলে বিরোধী দলে থাকা অবস্থাতেই তাদের প্র্যাকটিস হবে এবং তারা সরকার গঠন করলে সহজে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। ছায়া মন্ত্রিসভার প্রতিটি সদস্যের কাজ হল বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর কাজের উপর কড়া নজর রাখা এবং তাদের নীতিগুলো বিশ্লেষণ করা। ধরুন, বিএনপির শিক্ষা মন্ত্রণালয় দেশের পাঠ্যপুস্তক নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। তখন শ্যাডো মিনিস্ট্রির শিক্ষামন্ত্রী সেই বিষয়গুলো বিশ্লেষণ করে তার ভালো মন্দ দিক জাতির সামনে তুলে ধরবে। আরেকটি বিষয় হতে পারে, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিল যে বিদেশ থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনে আনবে। তাহলে এনসিপি এবং জামাতে ইসলাম যদি এখন সরকারে থাকত, তারা কি এই অস্ত্র কিনত এবং কিনলেও কোথা থেকে সবচেয়ে কম দামে অস্ত্র কিনতে পারত তা জনগণের সামনে তুলে ধরবে। সরকারি কেনাকাটা করতে গিয়ে মন্ত্রীরা যদি আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে পড়ে, তাহলে ছায়ামন্ত্রীরা তার সাথে সাথে ধরে ফেলতে পারবে। অনেক দেশে আবার ছায়া মন্ত্রিসভা সরকারের বাজেটের পাল্টা একটি বিকল্প বাজেট পেশ করে। এর মাধ্যমে তারা জনগণকে দেখাতে চায় যে বিরোধী দল ক্ষমতায় থাকলে তারা কিভাবে দেশ চালাতো। এক্ষেত্রে বিএনপি জাতীয় বাজেট পেশ করার পর জামাতের শ্যাডো ক্যাবিনেটও একটি বাজেট তৈরি করবে। তখন তারা জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করবে যে তারা সরকারে থাকলে এই বাজেট পেশ করত এবং কেন তাদের বাজেট সরকারি বাজেটের চেয়ে সেরা। সহজ করে বললে, ছায়া মন্ত্রিপরিষদ সরকারকে আরও বেশি জবাবদিহিতার মধ্যে রাখবে। বর্তমান বিরোধী দল যদি সত্যি একটি ছায়া মন্ত্রিপরিষদ গঠন করে, তাহলে তা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য এক নতুন মাইলফলক হয়ে উঠবে। সেই সাথে বিরোধী দলও আগামীতে দেশ পরিচালনার জন্য এখন থেকেই যোগ্য হয়ে উঠতে পারবে।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর থেকে শ্যাডো ক্যাবিনেটের মতোই আরেকটি বহুল আলোচিত শব্দ হল ডিপ স্টেট। রাষ্ট্রের ভেতরে গোপনে কাজ করা প্রভাবশালী গোষ্ঠী ডিপ স্টেট আসলে কি এবং ডিপ স্টেট কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।